ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মোগলাবাজার থানা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই জুলাই বিপ্লবের স্মৃতিচারণ ও শহীদদের স্মরণে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থিত সহযোদ্ধা সভাপতি, অতিথিবৃন্দ, প্রিয় শ্রোতা বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা প্রকৃতপক্ষে একটি স্বাধীন বাংলাদেশে খোলা আকাশের নিচে দিনই একটি পরিবেশ নিয়ে এখানে বসার, কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আজকে যেই বিপ্লব নিয়ে কথা বলছি, যেই বিপ্লবকে উপলক্ষ করে আজকের এই আয়োজন, এই বিপ্লব অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব। শুধুমাত্র জুলাই এবং আগস্টে যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, শুধুমাত্র তাদের অর্জন বা তাদের শ্রেষ্ঠত্ব দিয়েই এই বিপ্লব অর্জন যদি আজকে আমরা সেটা বলি তাহলে সেটা ঠিক হবে না। বিগত 15 বছর এই একটি রেজিমের বিরুদ্ধে সবাই যার যার অবস্থান থেকে সংগ্রাম করে এসেছিলেন এবং অসংখ্য মানুষ জীবন দিতে হয়েছিল। অসংখ্য মানুষকে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা মোকদ্দমার মধ্যে নিজেদের জীবন যাপন করতে হয়েছিল। আমি আজকের এই আয়োজনে আমার আলোচনার শুরুতেই জুলাই বিপ্লব সহ অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে যাওয়া, শহীদ হওয়া প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। আমি সম্মানের সাথে যারা আহত হয়েছেন, যারা হতাহত হয়েছেন সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রিয় বন্ধুগণ, যেই জুলাই বিপ্লব আমাদের এই দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্ট ছিল, অর্থাৎ বিগত 15 বছর দেশের মানুষ যেই জিম্মি অবস্থায় ছিল, এই দেশে এক ধরনের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছিল, যেখানে শাসকদের বিরুদ্ধে কথা বলার সুযোগ ছিল না, শাসকদের সমালোচনা করার সুযোগ ছিল না, শাসকদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কিছু বলার সুযোগ ছিল না। যারা বলেছিলেন তাদেরকে প্রথমত ধমকি দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, না হলে মামলা দেওয়া হয়েছে, না হলে গ্রেফতার করে জেলখানায় ভরে দেওয়া হয়েছে, না হলে টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছে, না হলে এই সব কিছু দিয়ে কিছু না হলে গুম করে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, সেই একটি শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে আমরা উদ্ধার হয়েছিলাম। কিভাবে হয়েছিলাম? দেশের মানুষ আন্দোলনে নেমেছিল ছাত্র সমাজের নেতৃত্বে, যে ছাত্র সমাজ ইতিহাসের প্রত্যেকটা পটভূমিতে দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঠিক তারাই 2024 সালে আবারও বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আন্দোলন শুরু হয়েছিল কোটা বিরোধী। সেখানে বলা হয়েছিল সরকারি চাকরিতে কোনো ধরনের বৈষম্য থাকবে না। কেন বৈষম্য থাকবে না? দেখা গেছে মেরিটের ভিত্তিতে নয়, মেধার ভিত্তিতে নয়, সেখানে বিভিন্ন কোটা উপস্থাপন করে জাতির যেই বিবেকগুলো রয়েছে, জাতির যে সূর্য সন্তানরা রয়েছে, জাতির যে মেধাগুলো রয়েছে, সেই মেধাগুলোকে পিছনে ফেলে টাকাগুলো এগিয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় এই কোটার নাম নিয়ে একটা ব্যবসা বাণিজ্য তৈরি হয়েছে। তখন এই দেশের সচেতন ছাত্র সমাজ কোটার বিরুদ্ধে আন্দোলন করেছে।
সেই কোটা বিরোধী আন্দোলন একটা সময় এমন একটি রূপ নিল, সরকার যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়, আপনারা খেয়াল করলে দেখবেন, পত্রিকাগুলো ঘাটালে দেখবেন, তখন সরকার তেমন একটি আক্রমণাত্মক অবস্থানে ছিল না। তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি ইস্যু ছিল, সেটা হলো আমাদের এই সিলেটের বুকে বাংলাদেশ হয়ে ভারতের একটি রেল যোগাযোগ স্থাপন তৈরি করার একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল এবং তখন আমরা এটার বিরুদ্ধে কথা বলেছিলাম। এটা বন্ধ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়েছিল, খুব বড় একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সরকারের বিরুদ্ধে। ঠিক তখনই এই কোটা বিরোধী আন্দোলনটি শুরু হলো। এই কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হলো, সরকার প্রাথমিকভাবে তেমন একটি গুরুত্ব দিলেন না, কিন্তু একটা সময় গিয়ে সরকারি দলের অফিস থেকে কোটা বিরোধী আন্দোলন যারা করছেন সেই আন্দোলনকারীদেরকে আক্রমণ করার, প্রতিহত করার ঘোষণা দেওয়া হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের উপরে, ছেলেদের উপরে নির্বিচারে ছাত্রলীগ হামলা করল এবং সরকার অফিসিয়ালি একেবারে তাদের নিজস্ব অফিসিয়ালি বক্তব্যের মাধ্যমে এই সাধারণ ছাত্রছাত্রীদের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিল। ঠিক সেই সময় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বীর চিত্তে রাজনৈতিক অঙ্গনে দাপিয়ে বেড়ানো সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হযরত পীর সাহেব চরমনাই, আমরা সবসময় ঘোষণা দিয়ে থাকি, যৌক্তিক প্রত্যেকটি আন্দোলন, যৌক্তিক প্রত্যেকটি সংগ্রাম, যৌক্তিক প্রত্যেকটি দাবির সাথে আমরা ঐক্যবদ্ধভাবে সবসময় মাঠে থাকি এবং থাকবো, এটা আমাদের ঘোষণা। সেই কথা অনুযায়ী পীর সাহেব চরমনাই ঘোষণা দিলেন, এই আন্দোলনকারীদের উপরে হাত দেওয়ার সুযোগ সরকারকে আর দেওয়া হবে না। বাইতুল মুকাররমে গর্জন দিয়ে উঠেছিলেন, নরপিশাচ বলে শেখ হাসিনাকে উদ্ধৃতি করেছিলেন এবং জিজ্ঞেস করেছিলেন কোন অধিকারে এদের উপরে গুলি করা হয়। পীর সাহেব চরমনাই একমাত্র রাজনৈতিক সংগঠন যে কিনা সারা বাংলাদেশে মাঠ পর্যায়ে নিজস্ব ব্যানারে, ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে এই কোটা বিরোধী আন্দোলনে যারা আন্দোলন করছেন তাদেরকে সমর্থন জানিয়ে এবং কোটা বাতিলের দাবিতে সংগ্রাম করেছেন, বিক্ষোভ করেছেন, সমাবেশ করেছেন। প্রিয় বন্ধুগণ, আমরা ধারাবাহিকভাবে একেবারে শেষ মুহূর্তে এসে যখন কারফিউ জারি হলো, এই কারফিউর সময়ও ঢাকায় আমাদের নেতা মুফতি ফয়জুল করিম শাইখ চরমনাই নেতৃত্বে ঢাকায় লক্ষ লক্ষ মানুষ নিয়ে 5ই আগস্ট প্রথম প্রহরে যখন কাউকে বের হওয়ার সুযোগ দেওয়া হচ্ছিল না, গুলি করার মতো অবস্থা তৈরি হয়েছিল, ঠিক সেই মুহূর্তে প্রথম প্রহরে কয়েক লক্ষ মানুষ নিয়ে ঢাকার বুকে মিছিল দিয়ে সেদিন এই কারফিউ ভঙ্গ করে গণভবনের উদ্দেশ্যে রওনা করেছিলেন। আমরা দেখেছি তখন বাংলাদেশের মোবাইল ফোনের নেটওয়ার্ক পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল, ইন্টারনেট বন্ধ ছিল, টিভি চ্যানেলগুলো বন্ধ ছিল, নিউজ সংবাদ প্রচারের একেবারে প্রত্যেকটি সেক্টরকে বন্ধ করে দেওয়া হয়েছিল। ঠিক সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই দেশের মানুষকে প্রকৃতপক্ষে স্বাধীন একটি দেশ উপহার দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ ভূমিকা পালন করার চেষ্টা করেছিলেন। প্রিয় বন্ধুগণ, শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ নয়, যারা ইসলাম, দেশ এবং মানবতা এই তিনটি লক্ষ্য নিয়ে কাজ করে, মাঠে ময়দানে, রাজনৈতিক অঙ্গনে, সামাজিক অঙ্গনে কাজ করেন, সবাই আমরা মাঠে ময়দানে একচেটিয়াভাবে কাজ করেছিলাম। আমরা দেখেছি আমাদের সেই লড়াইটা ছিল ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে। আমাদের সেই লড়াইটা ছিল শুধুমাত্র 15 বছরের দুঃশাসনের বিরুদ্ধে নয়, আমাদের সেই লড়াইটা ছিল বিগত 53 বছরের দুঃশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে। প্রিয় বন্ধুগণ, আমরা বিশ্বাস করি বিগত 53 বছর যেই নীতি এবং আদর্শের মাধ্যমে এই দেশ পরিচালনা করা হয়েছে, বিগত 53 বছর যেই নিয়ম নীতির মাধ্যমে এই দেশকে পরিচালনা করা হয়েছে, তার মাধ্যমে শুধুমাত্র ধনীরাই ধনী হচ্ছেন, গরিবরা শুধু গরিব হচ্ছেন। এই দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন আসছে না, কারণ
1971 সালে মানুষ স্বাধীনতা অর্জন করেছিল, সংগ্রাম করেছিল নিজেদের অধিকার আদায়ের জন্য। কিন্তু এই অধিকার আদায়ের সংগ্রামকে 72 সালে সংবিধান প্রণয়ন করার সময় ছিনতাই করা হয়েছে। কিভাবে ছিনতাই করা হয়েছে? সংবিধানে উল্লেখ করা হয়েছে মানুষ নাকি সংগ্রাম করেছিল গণতন্ত্রের জন্য, মানুষ নাকি সংগ্রাম করেছিল সমাজতন্ত্রের জন্য, মানুষ নাকি সংগ্রাম করেছিল ধর্মনিরপেক্ষতাবাদের জন্য, মানুষ নাকি সংগ্রাম করেছিল এই মানব রচিত তন্ত্র এবং মন্ত্রের জন্য। প্রিয় বন্ধুগণ, মানুষ যেই অধিকারের জন্য সংগ্রাম করেছিল, মানুষ নাকি জাতীয়তাবাদের জন্য সংগ্রাম করেছিল, মানুষ যেই অধিকারের জন্য সংগ্রাম করেছিল, আমরা বিশ্বাস করি বিগত 53 বছর এই 4টি নিয়ম নীতি মানুষকে তার অধিকার দিতে ব্যর্থ হয়েছে। আমরা বিশ্বাস করি যদি বিগত 53 বছর পূর্বে 1972 সালে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হতো, তার এই 53 বছর বাংলাদেশের মানুষ নিজেদের অধিকার থেকে বঞ্চিত হতো না। প্রিয় বন্ধুগণ, আমরা আশাবাদী ছিলাম, আমরা মনে করেছিলাম 53 বছর যেই নীতি এবং আদর্শ ব্যর্থ হয়েছে, আজকে 2024 সালে সেই বিপ্লবের পরে হয়তোবা তারা আর মাথাচাড়া দিয়ে উঠবে না। কিন্তু আমরা কি দেখলাম? নির্লজ্জের মতো এই তারাই আবার দেশ পরিচালনার সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। আমরা স্পষ্ট ভাষায় বলছি, যত যাই করেন না কেন 53 বছরে একে অপরকে দোষারোপ করবেন, কিন্তু আপনারা এই সংবিধানের আলোকে মানব রচিত তন্ত্র এবং মন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনা করে জনগণকে শুধু ধোঁকাই দিয়েছেন। আপনারা একে অপরের তুলনায় সবচাইতে বেশি কে কত বেশি দুর্নীতি করতে পারেন সেটার প্রতিযোগিতা করেছেন। দেশের উন্নয়ন আপনাদের দ্বারা হয়নি, তাই এবার দেশকে পরিচালনার জন্য ইসলাম, দেশ এবং মানবতার লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হওয়ার সময় যে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের লক্ষ্য নিয়ে দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল, সেই লক্ষ্যকে সংবিধানে প্রতিস্থাপন করে সংবিধানকে সামনে রেখে ইসলামী রাষ্ট্র গঠনের মাধ্যমে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে বসিয়ে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়তে হবে। আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি অনেককেই বিগত 15 বছরের দুঃশাসকদেরকে রাজনৈতিক অঙ্গনে পুনর্বাসনের চেষ্টা করছেন। আমরা মনে করি আপনাদের এই সকল রাজনৈতিক ছিনতাই, রাজনৈতিক চুরি, রাজনৈতিক ডাকাতি মানুষ এখন ভালো করেই জেনে গেছে। আপনারা চোরকে চোর বলতে হবে, ডাকাতকে ডাকাত বলতে হবে, ছিনতাইকারীকে ছিনতাইকারী বলতে হবে, ভালোকে ভালো বলতে হবে। যারা বিগত 15 বছর মানুষকে দুঃশাসন করেছেন, বিগত 15 বছরে যেই মানুষগুলো মামলায় জর্জরিত হয়ে রাতকে রাত দিনকে দিন বাড়ির বাহিরে ছিল, এই আপনাদের এই এলাকার অঞ্চলের সন্তান আব্দুল হামিদ সাহেব এই ইউনিয়নে নির্বাচন করেছিলেন, এই অপরাধে মিথ্যা মামলা দিয়ে তাকে দীর্ঘদিন হাত পাখার চেয়ারম্যান প্রার্থীকে দীর্ঘদিন বাড়ি ছাড়া করে রাখা হয়েছিল। আপনারা আজকে যেই লোকগুলো, যেই মায়ের বুক খালি হয়েছে, যেই মায়ের বুক বিগত 15 বছরের দুঃশাসকদের কারণে খালি হয়েছে, গিয়ে তাদেরকে জিজ্ঞেস করেন। যারা ধর্ষিত হয়েছে এই এমসি কলেজে, বেশি দূর যাওয়ার দরকার নাই, আমাদের সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের ছেলেরা গণধর্ষণ করেছে একজন গৃহবধূকে, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন। আজকে যদি তারা কোনো ফেসিস্টকে ক্ষমা করে দেয়, তাহলে সেটা হবে সত্যিকারের অর্থে ক্ষমাকারী। আপনি ক্ষমা করে দেওয়ার কেউ নন। যদি আজকে তারা বলে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করা উচিত, তাহলে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করা হোক। অন্যথায় আপনাদের মতো রাজনৈতিক দেউলিয়া ব্যক্তিবৃন্দের কথায় আওয়ামী লীগের মতো কোন দুঃশাসককে রাজনীতির ময়দানে পুনর্বাসন করতে দেওয়া হবে না। প্রিয় বন্ধুগণ, আজকে যদি জালেমকে
সহযোগিতা করা হয়, বৈধতা দেওয়া হয়, তাহলে আমার প্রত্যেকটা মুসলিমের উপরে করা অত্যাচারের পক্ষে আমার অবস্থান জানান দেওয়া হলো। আমরা বেঁচে থাকতে সেটা করতে পারি না, আমরা বেঁচে থাকতে সেটা করতে পারি না। যারা মুসলিম হয়েছেন তাদের পক্ষে লড়ব, যারা জুলুম করেছে তাদেরকে কোথাও বসতে দেব না। তবে হ্যাঁ, বিচার হতে হবে, বিচার হোক। বিচার হওয়ার পরে যদি আপনারা শুদ্ধি হন, আল্লাহ যদি ক্ষমা করে দেয়, মানুষ যদি ক্ষমা করে দেয়, আসেন, যে কোনো জায়গায় কোনো আপত্তি নাই। বিচার ছাড়া আপনাদেরকে রাজনীতির ময়দানে পুনর্বাসিত হতে দেয়া হবে না। প্রিয় বন্ধুগণ, সিদ্ধান্ত নেওয়ার সময় আসছে। আগামীতে আজ হোক কাল হোক ভোট নির্বাচন আসবে, দেশ সংস্কার হবে। অনেকেই চাচ্ছেন সংস্কারের প্রয়োজন নেই, ভোট দিয়ে দেন। 15 বছর ক্ষমতার বাহিরে ছিলাম, আবার ভোট দেন, কোনোভাবে ক্ষমতায় চলে যাই, আরো 15 বছর জনগণকে একেবারে লুটে পুটে খেয়ে নিব। দেশের সংস্কার হোক, সংস্কারের পরে ভোট আসবে, তখন সিদ্ধান্ত নিতে হবে আপনাদেরকে। বিগত 53 বছরে যারাই নেতৃত্ব দিয়েছেন, যারাই দেশ পরিচালনা করেছেন, তাদের নীতি এবং আদর্শ, তাদের কার্যকলাপ, তাদের কর্মকাণ্ড আপনারা দেখবেন। আর ইসলামের কর্মকাণ্ড, ইসলামের নীতি এবং আদর্শ আপনারা দেখবেন। দেখে সিদ্ধান্ত নেবেন, ভোট দিবেন, আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে নিজেদেরকে উপস্থাপন করবেন। আজকের এই সুন্দর আয়োজন থেকে এই আশা এবং প্রত্যাশা সকলের কাছে ব্যক্ত করে এবং ছাত্র আন্দোলন মগলাবাজার থানাকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে আগামীর সুন্দর বাংলাদেশ হিসাবে আমরা একজন গর্বিত নাগরিক হিসাবে যাতে উপস্থাপিত হতে পারি, একজন গর্বিত নাগরিক হিসাবে নিজেদেরকে যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পরিচয় দিতে পারি, সেই প্রস্তুতি গ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।